সুন্দরগড় গ্রামে বাস করে গরিব কৃষক দেবু ঘোষ আর তার ১৬ বছরের মেয়ে বীণা। বীণার জন্মের পরই তার মা মারা গিয়েছিলেন। বাবা দেবু তাই একাই মেয়েকে আগলে রেখেছেন। তার একটাই স্বপ্ন, মেয়ে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। কিন্তু সমাজ যে সবসময় বাবার স্বপ্নের সঙ্গী হয় না। দরিদ্র কৃষক দেবু সারা দিন খেতে হাড় ভাঙা খাটুনি করে সবে ফিরেছেন। বিনার লেখাপড়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে তিনি প্রায় নিঃস্ব। বিনা, আর কতক্ষণ হাড়িতে খুন্তি নাড়বি? ওসব তোর কাজ নয়। তুই তো রান্নাঘরের জন্য জন্মাসনি মা। সারাদিন কাজ করে হাঁপিয়ে উঠি, কিন্তু তোর পড়াশোনার কথা ভাবলেই সব ক্লান্তি দূর হয়ে যায়। রান্নার কাজ বাদ দিয়ে বইটা ধর দেখি। বাবা, তুমি সারা দিন রোদে পুড়ে কাজ করে ফিরো, এসে আবার রান্নার চিন্তা? তোমার শরীর কি এসব সয়? আমার তো এখন রান্নার কাজ শেখা উচিত। মেয়েদের তো এইসবই আসল কাজ, নয় কি? গ্রামের পিসিমাও তো সেদিন বললেন। থাম তো, পিসিমা যা বলেন তা যদি কানে তুলিস তাহলে আর হলো। ওইসব অসার কথা বাদ দে। পিসিমাদের কাজই হলো অন্যের মেয়ের খুঁত ধরা। আমার বিনা আর 5টা মেয়ের মতো হবে না। সে রাজরানী হবে না ঠিকই, কিন্তু নিজের জ্ঞান দিয়ে রাজত্ব করবে। এই দেখ মা, তোর জন্য গত সপ্তাহে কি এনেছি, একটা নতুন বই। তুই শুধু পড়বি, পড়বি আর পড়বি। আমি তোকে আলোর পথে দেখতে চাই, আধারে নয়। দেবুর চোখে তখন এক নতুন সকালের স্বপ্ন। বিনা বাবার সেই তীব্র ইচ্ছার সামনে নত হয়। কিন্তু বিনাকে সমাজের প্রথাগত ধারণা ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খায়। তোমার স্বপ্ন আমি পূরণ করব বাবা, আমি মন দিয়ে পড়ব। কিন্তু পিসিমা ঠিকই বলেন, লেখাপড়া শিখে যদি শ্বশুরবাড়ি গিয়ে কাজ না জানি, লোকে তো তোমাকেই দোষ দেবে, বলবে বাবা কিছু শেখায়নি, তোমার কষ্টার্জিত সম্মান নষ্ট হবে। ঠিক কথা বলেছিস মা, এই তো আর তোর বাপের রাজত্ব নয় যে রাজরানী সেজে বসে থাকবি। নিজের হাতেই মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছিস দেবু। ওহ, পিসিমা যে এখানেও হাজির। তুমি কি আমাদের পিছু ছাড়বে না? তুমি সব সময় শুধু খারাপ কথাই বলতে পারো। আমাদের ভালো দেখতে তোমার এত কষ্ট হয় কেন গো? কেন ছাড়বো? আমি এ গায়ের একজন, আর তোর ভালো চাই। তুই ক্ষেত বিক্রি করেছিস মেয়েকে বিদ্যে শেখাতে, তাতে কি তোর রাজমহল হবে? এই বয়সে রাজমহল নয়, বরং শ্বশুর ঘর তৈরির চিন্তা করা দরকার। 16 বছর পার হতে গেল, এখন বিয়ে থা দিয়ে স্বামীর ঘর করতে শেখা, এটাই আসল বিদ্যা। আমার কথা শোন দেবু, এই বয়সে ঘরের কাজ শেখা, এটাই মেয়ের আসল প্রতিজ্ঞা হওয়া উচিত। বিদ্যে দিয়ে পেট ভরে না, পেট ভরে অন্ন দিয়ে, যা ঘরের কাজ শিখলে আসে। আমার মেয়ে লেখাপড়া শিখে এমন কাজ করবে যে এই গায়ের মাথা উঁচু হবে। তুমি ওসব চিন্তা করো না পিসিমা। আমি ওকে মন্ত্রীমশাইয়ের মেয়ের সাথে পড়াই। এর জন্য আমি একটা ফসলের ক্ষেত পর্যন্ত ছেড়ে দিয়েছি। আমি আমার স্বপ্ন পূরণ করবই। আমার মেয়ে শুধু মন দিয়ে পড়বে। তুমি এসবে বাধা দিও না। পাবি, একদিন এর ফল পাবি। যখন বাপ মেয়ের দুজনেরই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়বে, তখন বুঝবি। বিদ্যে শেখাতে গিয়ে সর্বস্ব খোয়ালে, তখন দেখব কে তোকে সাহায্য করে। পিসিমার কথা দেবুর কানে ঢোকে না। তিনি গ্রামে প্রচলিত চিন্তাধারাকে অগ্রাহ্য করে নিজের স্বপ্নে অটল। তিনি মেয়েকে কাছে টেনে নেন, তার মাথায় হাত বুলিয়ে দেন। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। মা, তোর বন্ধু কিশনকে আজ দুপুরে ভাত দিতে পারিসনি। ওর খাবারটা ঢাকা দেওয়া আছে। ওর কথা ভুলে যাস না। ওকে ডেকে দিস। কাল আমি ওর জন্য দুটো ভালো মাছ ধরবো। ছেলেটা বড় কষ্ট পায়। কিষণকে তুমি খুব ভালোবাসো বাবা, নিজের সন্তানের মতো দেখো। অনাথ ছেলেটা, ওর কেউ নেই, ঠিক তোর মতোই। না না, তোর তোর তো আমি আছি, কিন্তু ওর তো কেউ নেই। বিনা, তুই ওকে দেখিস, হ্যাঁ? আমাদের যা আছে তা ওরও। দেবুর এই ভালোবাসা আর স্নেহ নিয়েই তিনি প্রতিদিনের মতো তার বিকেলের ক্ষেতের কাজের দিকে বেরিয়ে পড়লেন।
বিনা তখনও তার নতুন বই হাতে বাবার স্নেহের উষ্ণতা নিয়ে দাঁড়িয়ে। সন্ধ্যা নামার আগেই নেমে এলো এক ঘোর অমানিসা, এক ভয়ঙ্কর নীরবতা, যা এক লহমায় ভেঙে দিল দেবু ও বিনার সব স্বপ্ন। সেই ঘোর অমানিসা নেমে এসেছিল অপ্রত্যাশিতভাবে। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলো। তীব্র ঝোড়ো হাওয়া ও সাথে বজ্রপাতের দাপটে সুন্দরগড়ের এলাকা যেন কেঁপে উঠল। দেবু তখন আতঙ্কিত হয়ে আশেপাশে ঘরবাড়ি না থাকায় বজ্রপাতের মধ্য দিয়ে বাড়ির উদ্দেশ্যে ক্ষেতের পথ ধরিয়ে আসছিল। হঠাৎ ভাগ্যের কালক্রমে তার গায়ের উপর এক বজ্রঘাত নেমে এল। দেবু আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ল। সবকিছু অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পর কালবৈশাখী যখন থামল, গ্রামের কিছু লোক দৈবক্রমে সেই পথ দিয়ে যেতে গিয়ে তাকে লুটিয়ে থাকতে দেখে। তারা যখন দেবুকে উদ্ধার করল, তখন সব শেষ। কৃষক দেবুর জীবনের শেষ চিহ্নটুকু মুছে গেছে কালবৈশাখীর অমানিসা বজ্রঘাতে। তার নিথর দেহটি যখন গ্রামের পথে আনা হলো, তখন স্তব্ধতা ভেঙে উঠল অসংখ্য মানুষের হাহাকারে। ওরে বাবা রে, এ কি সর্বনাশ হলো! বজ্রাঘাতে শেষ হয়ে গেল লোকটা। এ কি তেজ ছিল লোকটার! মেয়েকেও মানুষ করার কি স্বপ্ন, সব ধূলিসাৎ হয়ে গেল রে। হায় হায় হায়! হায় ভগবান, এ কি হয়ে গেল? ওর তো বউ আগেই নেই, একমাত্র ভরসা ছিল মেয়েটা। এখন ছোট্ট মেয়েটা একা হয়ে গেল রে, কে দেখবে ওকে? কি হবে বিনার? এই হাহাকারের মাঝেই ছুটে এলো বিনা। বাবার নিথর দেহ দেখে যেন তার পৃথিবী থেমে গেল। বাবার মুখে হাত রেখে সে এক অব্যক্ত বেদনায় আর্তনাদ করে উঠল। বাবা, বাবা গো, তুমি কথা বলছো না কেন? আমার সঙ্গে একটু কথা বলো বাবা। আমি এখন কি করব? তুমি আমাকে একা ফেলে কোথায় চলে গেলে? আমার যে আর কেহ রইল নাই দুনিয়ায়। কার জন্য আমি লেখাপড়া শিখব? আমার মাথার উপরে ছায়াটা যে সরে গেল। বিনা সেই করুণ কান্নার মাঝে ভিড়ের পেছন থেকে এগিয়ে এলো একটি ভীত কণ্ঠস্বর। সে ছিল কিষণ, সেই অনাথ ছেলেটি যাকে দেবু নিজের সন্তানের মতো ভালোবাসতেন। দিদি, বিনা দিদি, কেঁদো না দিদি। কি? কিষণ, তুই তুই এখানে? তুমি একা নও দিদি, আমিও তো তোমার মতো। আমারও তো বাবা মা কেউ নেই, আমরা দুজনেই এখন অনাথ। তুমি ভয় পেও না, তুমি আমার জন্য রোজ খাবার আনতে। তুমি তুমিই আমার সব। আজ থেকে আমি তোমার সঙ্গেই থাকবো, আমি তোমার ভরসা হব। আমরা দুজন দুজনের হাত ধরে চলবো। ঠিক বলেছিস ভাই, আজ থেকে আমরা দুজন দুজনের। বাবা আমাদের দুজনকেই একা রেখে চলে গেলেন বটে, কিন্তু আমরা তো একে অপরের জন্য রইলাম। এভাবে অনাথ দুটি প্রাণ এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে একে অপরের হাত ধরল। এক গভীর স্নেহ আর ভরসার বাঁধনে তারা যেন নতুন করে জীবনের অঙ্গীকার করল। কিন্তু এই কঠিন মুহূর্তেও গ্রামের সমাজ তাদের জন্য এক কঠোর পরীক্ষা নিয়ে তখনও অপেক্ষা করছিল, যার আঁচ তখনও তারা পায়নি। দেবুর শেষকৃত্য শেষ হওয়ার পর গ্রামের পঞ্চায়েত বসল। আলোচনা একটাই, বিনার ভবিষ্যৎ কি হবে? ভাইরা, দেবু আমাদেরই লোক ছিল, এখন তার মেয়ের একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা তো একটাই, বিয়ে। মেয়েকে লেখাপড়া শিখিয়ে মাথায় তুলেছিল, এবার সেই বিদ্যে দিয়ে কি হবে? ক্ষেত বিক্রি করে যে টাকা পেয়েছিল সব উড়িয়ে দিয়েছে। এখন ওকে বিয়ে দিতে হবে, নইলে এই অল্প বয়সের যুবতীকে কে আর বসিয়ে বসিয়ে খাওয়াবে? পিসিমা ঠিকই বলেছেন। আমি এখন বিয়ে করব না। বাবার সব সম্পত্তি গেছে যাক, আমি কাজ করব, লেখাপড়া শিখেছি। আগে আমি নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ের কথা ভাববো। চুপ কর মা, তোর আবার অত বিদ্যে কিসের?
তোর বাবা নিজের সব ক্ষেত তোর পিছনে খরচ করে গেছে। এখন এসব দায়িত্ব আমাদের উপর, এটা আমাদের কর্তব্য। বিনা এখনো ছোট, এত তাড়াতাড়ি বিয়ে কি করে হয়? ছোট? 16 পার হলো, এখনো ছোট? আর তাছাড়া এত অভাবের দিনে কে দুটো অনাথের দায়িত্ব নেবে? কেউ আছো যে ওর ভার নেবে? যদি কেউ পারো তবে সামনে এসো। পিসিমার চ্যালেঞ্জ শুনে কেউ আর এগিয়ে এলো না। তাহলে পিসিমার কথাই থাক, বিয়ে দিয়ে দিতে হবে। আমার ছেলে পল্টু, আমার পল্টুর সঙ্গেই ওর বিয়ে দেব। কি বলছো তুমি? পল্টু তো মাতাল, আর বয়স 44, আর বিনা মাত্র 16। এ তো বেমানান বিয়ে। ও বাবা, রাজকুমারী সে বুঝে এই অনাথ মেয়ের বিয়ে করবে? যেমন পাত্র পাওয়া যাচ্ছে তেমনই ঠিক। বিয়ে হলে আপনা আপনি পল্টু সূত্রে যাবে, কাজ করবে। আমি কোনো মাতাল অপদার্থ লোককে বিয়ে করব না। তার চেয়ে ভালো আমি বাবার চিতায় শুয়ে পড়ি। তোর এত সাহস? তোর কাছে মাত্র দুটো পথ খোলা, হয় পল্টুকে বিয়ে কর, নয়তো গ্রাম তোকে এক ঘরে করবে। তুই আর এই গ্রামে থাকতে পারবি না। কেউ তোর সাথে কথা বলবে না, তোকে জল দেবে না। এই গ্রাম চিরদিনের জন্য তোকে ত্যাগ করবে। আমার সেই শর্ত মঞ্জুর। আমি বিয়ে করব না, বরং এই মুহূর্তে আমি গ্রাম ছেড়ে চলে যাব। বিনার কথা শুনে গোটা গ্রাম থমকে গেল, কিন্তু পিসিমা অটল। তিনি দুজন লোক ডেকে জোর করে বিনাকে গ্রামের বাইরে বের করে দিতে বললেন। দিদি, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। তুমি না থাকলে কে আমাকে দেখবে? হ্যাঁ, চল ভাই, আমরা আমাদের নতুন আশ্রয়ের খোঁজে যাব। এই গ্রাম আমাদের যোগ্য নয়। সেই রাতেই বিনা কিশনকে নিয়ে বেরিয়ে পড়ল। আকাশ ভেঙে বৃষ্টি নামল। সারা রাত তারা ঠান্ডায় কাঁপতে কাঁপতে অভুক্ত অবস্থায় সেই পথেই পড়ে রইল। দিদি, খুব ভয় লাগছে দিদি। বিদ্যুৎ চমকাচ্ছে। এই বৃষ্টি কখন থামবে দিদি? বিনা বাবার কথা মনে করতে করতে বুকে সাহস নিয়ে কিশনকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পাস না ভাই, আমি আছি তো, একটু পরেই বৃষ্টি থেমে যাবে। সেই সময় জয়পুরের মহারাজ সেই পথ দিয়েই শিকার সেরে ফিরছিলেন। তিনি এই গভীর জঙ্গলের মধ্যে দুজন শিশুকে একা বসে থাকতে দেখে বেশ অবাক হলেন। এই, তোমরা এখানে কেন বসে আছো? মহারাজ, আমি বিনা, আর আমার ভাই কিশন গ্রাম থেকে আমাদের তাড়িয়ে দিয়েছে। বিনা সমস্ত ঘটনা খুলে বলল। রাজা বিক্রমজিৎ তাদের কথা শুনে ক্ষুব্ধ হলেন। চলো তোমরা, আমি মহারাজ বিক্রমজিৎ, তোমাদের আশ্রয় দেওয়া আমার কর্তব্য। তোমরা জয়পুর রাজপ্রাসাদে থাকবে। বিনা খুব মনোযোগ দিয়ে রাজপ্রাসাদের গ্রন্থাগারে থাকা অনেক পুঁথি ও ধর্মগ্রন্থ পড়তে শুরু করলো। আর কিশনও মনের আনন্দে খেলাধুলা করে সময় কাটাতে শুরু করলো। কিন্তু রাজপ্রাসাদের শান্তি বেশি দিন স্থায়ী হলো না। মহারাজ, এ কি সর্বনাশ হলো! আমাদের দ্বিতীয় রাজকুমার উদয় ভয়ানক অসুস্থ। প্রথম রাজকুমার অনিরুদ্ধর মতোই একই দশা। না দাইমা, এমন কথা বলো না। আমরা আর কোনো সন্তানকে হারাতে পারবো না। আমাদের কিছু একটা করতে হবে। মহারাজ, শুধু একটাই পথ আছে। পাহাড়ের মাথায় যে ঝর্ণা আছে তার জলই পারবে রাজকুমারকে বাঁচাতে। কিন্তু সেই জল আপনাকে আনতে হবে। কিন্তু মনে রাখবেন, ঝর্ণা কিন্তু অভিশপ্ত। দাইমা, তোমার কি মনে নেই আমার প্রথম রাজকুমারকে আমরা ওই ঝর্ণার কাছেই হারিয়েছিলাম? আবার সেখানে যেতে হবে। আমার রাজত্ব চালানোর জন্য একটি উত্তরাধিকারী চাই। মহারাজ, ওই ঝর্ণার জল অত্যন্ত শক্তিশালী। রাজকুমারের জীবন বাঁচাতে আপনাকে যেতেই হবে। আপনার পুত্রই আপনার রাজ্য বাঁচাবে। মহারাজ বিক্রমজিৎ পুত্রের জীবন বাঁচানোর জন্য অভিশাপের ভয় সত্ত্বেও ঝর্ণার দিকে এগিয়ে চললেন। কিন্তু ঝর্ণার কাছে কাছে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন। এ কি, জল কই?
ঝর্ণার জল তো শুকিয়ে গেল। এখন আমি কি করব? কোনো উপায় নেই। মহারাজ বিচলিত হয়ে পড়লেন। ঠিক সেই সময় সেখানে বীণা এসে উপস্থিত হল। মহারাজ থামুন, এই ঝর্ণার জল কোনো সাধারণ জল নয়, এটি এক শক্তি দ্বারা অভিশপ্ত। বিনা, তুমি এখানে কেন? মহারাজ, আমি আপনার সাহায্য করতে এসেছি। আমি এই প্রাচীন পুঁথিটি পড়েছি, এটি অভিশাপের রহস্য নিয়ে লেখা। আমার পুত্র মৃত্যু মুখে, আমাকে যে কোনো উপায়ে এই ঝর্ণার জল নিয়ে যেতেই হবে। দেখুন মহারাজ, এই পুঁথিতে লেখা আছে যে রাজা এই জল স্পর্শ করবে তার সন্তানকে এক অদৃশ্য পিশাচ শক্তি গ্রাস করবে। এই পুঁথিতে এর উপায় লেখা আছে মহারাজ, এজন্য আপনার মুকুটের হিরে লাগবে। মহারাজ তাড়াতাড়ি মুকুটের হিরে খুলে বীণার হাতে দিল। বীণা হিরেটি হাতে নিয়ে মনে মনে পুঁথিতে লেখা একটি মন্ত্র পড়ল, তারপর ঝর্ণার দিকে ছুঁড়ে দিল। বিনা, তুমি এ কি করলে? মহারাজ, এই দেখুন, অভিশাপ ভেঙে গেছে, ঝর্ণায় আবার জল এসেছে, এইবার জল নিয়ে যান। মহারাজ বিক্রমজিৎ বীণার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে জল নিয়ে প্রাসাদে ফিরলেন। দাইমার হাতে সেই জল দিয়ে দিলেন। দাইমা, এই নিন ঝর্ণার জল, এবার আমার পুত্রকে এই জল খাইয়ে দিন। দাইমা মহারাজের পুত্রকে কিছুটা ঝর্ণার জল খাইয়ে দিলে সে সুস্থ হয়ে ওঠে। সেই সময় কিষণ সেখানে দাঁড়িয়ে সব দেখছিল। দাইমা, ভাইকে এটা কি খাওয়াচ্ছ? এটা জাদু ঝর্ণার জল। আমাকেও একটু দাও, আমিও খাবো জাদু ঝর্ণার জল। কিষণ জাদু ঝর্ণার জল খেতেই সে অজ্ঞান হয়ে গেল। আপনি কেন এরকম করলেন? এখন এই ছেলে অসুস্থ হয়ে গেল শুধু আপনার জন্য? মহারাজ, আমার কোনো দোষ নেই মহারাজ। মহারাজ, দাইমা সম্পূর্ণ নির্দোষ। এই পুঁথিতে একটা বিশেষ মন্ত্র আছে, তাতে কিষণ সুস্থ হয়ে উঠবে, তবে মন্ত্র অনুযায়ী প্রকৃত সত্য সামনে আসবে। প্রকৃত সত্য? কি সত্য? সেটা তো আমিও বুঝতে পারছি না। অনুমতি দিলে আমি কিষণকে সুস্থ করার মন্ত্র বলতে পারি। বেশ, কিষণকে সুস্থ করাই এখন প্রথম কর্তব্য। বীণা মন্ত্র পড়তে শুরু করলো, আর সঙ্গে সঙ্গে কিষণের মধ্যে এক আশ্চর্য পরিবর্তন দেখা গেল। তার শরীরে রাজ চিহ্ন ফুটে উঠল। এ তো অনিরুদ্ধ, আমার প্রথম রাজকুমার। এ কি করে সম্ভব? মহারাজ তখনও বিস্ময় ও আবেগে হতবাক। বীণা তাকে পুরো রহস্যটি শান্তভাবে খুলে বলল। মহারাজ, বহু বছর আগে আপনি এই অভিশপ্ত ঝর্ণার জল স্পর্শ করেছিলেন। প্রাচীন পুঁথির শেষ পাতায় লেখা আছে যে রাজা এই জল স্পর্শ করবেন তার প্রথম সন্তানকে এক পিশাচ শক্তি গ্রাস করবে, কিন্তু সে মরবে না, বরং তার রূপ পাল্টে যাবে এবং সে রাজ্য থেকে বিতাড়িত হয়ে যাবে। আপনার মনে আছে মহারাজ, সেই সময় আপনার প্রথম রাজকুমার অনিরুদ্ধ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, মনে আছে। আমার স্ত্রী মহারানী সেই শোকে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। আমি ভেবেছিলাম রাজকুমারের নিরুদ্দেশের পেছনে কোনো ষড়যন্ত্র আছে। অনিরুদ্ধ আমার প্রথম রাজকুমার। বিনা, তুমি আমার চোখ খুলে দিলে, আমার রাজ্য ও পরিবারকে তুমি রক্ষা করলে। রাজপ্রাসাদে আনন্দের বন্যা বয়ে গেল। যুবরাজ অনিরুদ্ধ ফিরে এসেছেন। বিনা, মা, তুমি শুধু আমার পুত্রকে ফিরিয়ে আনোনি, আমার রাজবংশকে রক্ষা করেছো এবং আমার ভুল ভেঙেছো। তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব। মহারাজ, আমার ধন সম্পত্তি চাই না। আমার বাবা বলতেন বিদ্যে দিয়ে রাজত্ব করতে হয়। আমি এমন কিছু করতে চাই যাতে আমার মতো কোনো অনাথ বা দরিদ্রকে যেন সমাজের প্রথার শিকার হতে না হয়। জ্ঞান, বুদ্ধি আর মানবিকতা দিয়ে যেন এই রাজ্য পরিচালিত হয়। তথাস্তু। তোমার জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে তুমি রাজত্বের ভাগ্য নির্ধারণ করো।
আজ থেকে তুমি আমার রাজসভার প্রধান উপদেষ্টা। এরপর জয়পুর রাজ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হলো। বিনা তার বুদ্ধি ও ন্যায়ের মাধ্যমে রাজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। সে সমাজে নারী শিক্ষার গুরুত্ব প্রতিষ্ঠা করল এবং দরিদ্রের পাশে দাঁড়ালো।